নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। মিমি রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি 5টার 5 মেশালি। আজ কোনো সুখবর দিয়ে এই বুলেটিন শুরু করতে পারছি না, উল্টে কাল থেকে আরো গরম বাড়বে সে কথাই বলেছে আবহাওয়া দফতর। সেই খবরই দেবো আপনাদের। কাল থেকে চরম গরম, চরম তাপপ্রবাহের সতর্কতা। 4 ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহ, কলকাতাতেও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। কথা বলবো বিশ্বজিৎ আমার সহকর্মীর সঙ্গে। বিশ্বজিৎ, আবহাওয়া দফতর কি বলছে? আদৌ কি কোনো আশার বাণী, কোথাও কি কোনো ক্ষীণ আশা দেখা যাচ্ছে বৃষ্টি হওয়ার? না, আজ এবং আগামীকাল অর্থাৎ এই যে পর্বটা, অর্থাৎ আজকেও যারা দেখেছেন যে আংশিক মেঘলা আকাশ এবং কোথাও কোথাও তাপমাত্রা কিছুটা কম, তা দেখে যদি কারো একটু আশার আলো জাগে তাহলে সেটা কিন্তু ঠিক নয়। কারণ আগামীকাল থেকে এই তাপমাত্রা আরও বাড়বে। 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাবে এবং পশ্চিমের জেলাগুলিতে কার্যত বেশিরভাগ জেলাতেই তাপপ্রবাহর পরিস্থিতি থাকবে। তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের। বৃহস্পতিবার থেকে প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে এবং সব থেকে যে চরম তাপপ্রবাহ বা তীব্র তাপপ্রবাহ থাকবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম সহ পশ্চিমের বেশ কয়েকটি জেলাতে। দক্ষিণ 24 পরগনার কিছু এলাকাতেও সিভিয়ার হিটওয়েভ বা তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং কলকাতা সহ বাকি সব জেলা, দক্ষিণবঙ্গের যে কটি জেলা রয়েছে সব জেলাতেই তাপপ্রবাহ থাকবে। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গে যারা এতদিন বৃষ্টি পেয়েছেন সেই উত্তরবঙ্গের নিচের দিকের জেলা মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এই 3 জেলাতেও তাপপ্রবাহ থাকবে। এবং শুক্রবার, বৃহস্পতি শুক্রবার এই তাপপ্রবাহ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে থাকবে। তেমনি তাপমাত্রা বাড়বে দার্জিলিং, কালিম্পং সহ সব জায়গাতেই তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে। আগামী 2 থেকে 3 দিনে অন্তত 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে এবং তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং এ ছিটেফোঁটা হালকা বৃষ্টি এবং সেই বৃষ্টির সম্ভাবনা আসবে। এবং সবথেকে মজার বিষয় দেখুন, এর আগে শুধুমাত্র বর্ষাকালেই লাল সতর্কতা, হলুদ সতর্কতা, কমলা সতর্কতা জারি হতো, আর এখন দেখুন গরম বোঝাতেও তাপপ্রবাহের কতটা তীব্র হবে সেটা বোঝাতেও এই বিভিন্ন রঙের সতর্কতা জারি করছে, সতর্ক বানিয়ে দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কি বলেছেন আবহাওয়াবিদ শুনবো। তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে দক্ষিণবঙ্গে, খুব একটা কিছু উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী এক সপ্তাহে। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এই জেলাগুলোতেও 24 তারিখ তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে। 25 তারিখে আরেকটু তীব্র তাপপ্রবাহের স্প্রেডটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, হুগলি এই জেলাগুলোতেও 2-1 জায়গায় তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকবে। তো আগামীকাল থেকে এই মেঘলা ওয়েদার যেটা রয়েছে এটা কেটে গেলে তাপমাত্রা কলকাতার জন্য বাড়বে। পরবর্তী কয়েকদিনে বেড়ে 40-41 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে। উত্তরবঙ্গের জন্য মেনলি মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোয় আগামী 5 দিন তাপপ্রবাহের সতর্কতা থাকছে। দার্জিলিং, কালিম্পংয়ের ক্ষেত্রে আগামী 4-5 দিন 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। নরমে গরমে ভোট। এবার ভোটে কোথাও তাপপ্রবাহ, কোথাও বৃষ্টি হচ্ছে। ভোট রয়েছে শুক্রবার আমাদের এই রাজ্যে রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিংয়ে। আর ভোটের দিন রায়গঞ্জে আবার তাপপ্রবাহের পূর্বাভাস, দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, নির্বাচন কমিশন যথেষ্ট উদ্বিগ্ন এবং এবছর এই 2024-এর প্রথম দফার ভোটে যত ভোট পড়েছে 2019-এর প্রথম দফার ভোটে যা ভোট পড়েছিল তার থেকে অনেকটাই কম, 68% ভোট পড়েছে। এবং সেটাই আবহাওয়ার কারণে এরকমই মনে করছেন আবহাওয়া, মানে নির্বাচন কমিশনার সেটাই ভাবছে। আমাদের রাজ্যে আবারও শুক্রবার ভোট রয়েছে, কি হতে পারে? দেখো, শুক্রবার যে কয়েকটি জায়গায় নির্বাচন হচ্ছে তার মধ্যে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই 2 জেলা পড়ছে। আর এই 2 জেলাতেই তাপপ্রবাহ থাকছে এবং শুক্রবার রীতিমতো দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই দুটো জেলাতে, উত্তরবঙ্গের এই দুটো জেলাতেই কিন্তু তাপপ্রবাহের হলুদ সতর্কতা থাকছে এবং কমলা সতর্কতা থাকছে রায়গঞ্জের ক্ষেত্রে। অর্থাৎ রায়গঞ্জে আরও একটু বেশি, অর্থাৎ উত্তর দিনাজপুরে আরও একটু বেশি গরম পড়তে পারে এমনই অনুমান আবহাওয়াবিদদের। তবে এই তাপপ্রবাহ যেমন নিচের দিকে অর্থাৎ 2 দিনাজপুরে পড়বে, কিন্তু দার্জিলিংয়ের ক্ষেত্রে একটু ভিন্ন চিত্র পাওয়া যেতে পারে। 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং এই 2 জেলার ক্ষেত্রে। জলপাইগুড়ির কিছু অংশ, অর্থাৎ যে 3 কেন্দ্র রয়েছে সেই 3 কেন্দ্রের ভিন্ন চিত্র হবে। একদিকে বৃষ্টি, অন্যদিকে তাপপ্রবাহ থাকবে। আবহাওয়া দপ্তর তাই। বিশ্বজিৎ, অনেক ধন্যবাদ।
চাঁদি ফাটা গরমের মধ্যে ভাবতে পারেন যদি খাবার জল না পান, পানীয় জল না পান, চরম এরকম জল সংকট হচ্ছে পুরুলিয়ায়। কাঠফাটা রোদে শুকিয়ে যাচ্ছে পুকুর, খাল, বিল। পর্যাপ্ত সংখ্যক টিউবওয়েল থাকলেও ভূগর্ভস্থ জলস্তর নেমে যাওয়ায় সমস্যা দেখা দিয়েছে। ইন্দ্রজিৎ রয়েছেন আমার সঙ্গে, আরো কথা বলবো, ডিটেলে জানবো ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, এই প্রচন্ড গরমে নদী খালবিল শুকিয়ে যাচ্ছে খুব স্বাভাবিকভাবেই, প্রশাসন কি ভাবে ব্যবস্থা মানে এই পরিস্থিতিটা সামাল দিচ্ছে? দেখো মিমি, এই যে ছবিটি বর্তমানে যে ছবিটা ধরা পড়ছে, প্রায় প্রতি বছরই ঠিক একই রকম তীব্র গরমের সময় পানীয় জলের সংকট দেখা দেয়, বিশেষ করে গ্রামগুলিতে। তার মূল কারণ হচ্ছে যে জলাশয়গুলো থাকে, ছোট বড় জলাশয়, নদী প্রায় শুকিয়ে কাঠ হয়ে গেছে। ফলে স্বাভাবিকভাবেই জল সংকট দেখা দিয়েছে জেলার সর্বত্র, এবং বিশেষ করে নদী সংলগ্ন যে গ্রামগুলো রয়েছে, যারা নদীর জলের উপর নির্ভরশীল, তাদের দেখা যাচ্ছে কংসাবতী নদীতেও জল নেই। ফলে স্বাভাবিকভাবেই গ্রামে জলের সমস্যা হয়েছে। প্রশাসন প্রচুর টিউবওয়েলের ব্যবস্থা করেছে, কিন্তু জলস্তর নেমে যাওয়ার কারণে সেখান থেকেও জল পাওয়া যাচ্ছে না। একটা জলের সংকট জেলা জুড়ে তৈরি হয়েছে, এবং জেলা প্রশাসন বা একেবারেই পুরুলিয়া জেলা পরিষদ এই বিষয়ে বিশেষ নজর দিয়েছে। প্রতিটি ব্লক থেকে জানিয়ে দেওয়া হয়েছে যাতে জলসংকটের খবর এলেই দ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হয়, যে টিউবওয়েলগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো যাতে সারানো হয়, এবং এর সাথেও যাতে এই জলসংকট প্রতি বছর যেভাবে হয় সেটার একটা স্থায়ী সমাধান কিভাবে হয় সেই বিষয়েও নজর রাখছে প্রশাসন বা পুরুলিয়া জেলা পরিষদ। থাকবে অবশ্যই যাতে পরিস্থিতি দ্রুত সামলে নেওয়া যায়, আমরা সেদিকেই নজর রাখবো। জলের বহুত গোলমাল আছে, ঢেকি কলগুলো বন্ধ হয়ে গেছে, জল পাচ্ছেন না? না, নদীতে একটু একটু হচ্ছে, তো ওটা তো সেই কোনো কাজের হচ্ছে নাই না। গরু বাছুরকে জল দিতে পারা যাচ্ছে নাই। বৈশাখ মাস থেকে আমাদের এখানে জনাইলে জিততে পারছি না জলের জন্য, সবজি মরে যাচ্ছে, দেখছেন বহুত কষ্ট। পুরুলিয়া তো একটা খরা প্রবণ এলাকা বটেই, আমরা এটার জন্য আগে থেকে প্রস্তুত ছিলাম। আমরা প্রতিটা ব্লকেই বলে দেওয়াও আছে, একটা নির্দেশ দেওয়া আছে যেন কোনো গ্রামে যদি জলের সংকট হয় সেখানে কি করে আমরা জরুরি অবস্থাতে জল দেওয়া যেতে পারে তার ব্যবস্থা অবশ্যই বিডিও সাহেবরা করবেন। তাছাড়া যদি কোথাও নলকূপ বা পিএইচি থেকে যেসব জলের ব্যবস্থা করা আছে সেগুলো যদি কোথাও খারাপ অবস্থায় আছে সেগুলো সারানোর ব্যবস্থার জন্য আমরা বলে রেখেছি। তীব্র গরমে প্রবল জলকষ্ট ঘাটালেও তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ধরে বাসিন্দারা তারা ক্ষোভে ফেটে পড়েছেন। ঘাটাল পুরসভার 17 নম্বর ওয়ার্ডের কুমোরপাড়ার ঘটনা, এখানে ঠিক কি হয়েছে, কি অভিযোগ, আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত। সুকান্ত, একটু যদি বলো ঠিক কি সমস্যার মধ্যে পড়েছেন ঘাটালবাসী? দেখো, একদিকে হাঁসফাঁস গরম আর তার উপরে পানীয় জলের সংকট, দুয়ে মিলে চরম সমস্যায় পড়েছেন ঘাটাল পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের কুমোরপাড়া এলাকার বাসিন্দারা। তাদের দাবি, দীর্ঘ 20 দিন ধরে এলাকায় পানীয় জলের সংকট। তারা জানাচ্ছেন যে কিছুদিন আগে পর্যন্ত জলের সচ্ছলতা ছিল, অর্থাৎ সারাদিনে 3 বার জল টাইমেই তারা পেতেন, কিন্তু প্রায় 20 দিন হয়ে গেল সেখানে জলের দেখা যাচ্ছে 1 বার করে জল দেওয়া হচ্ছে, এবং সেই জল পর্যাপ্ত নয়, যার ফলেই পানীয় জলের সমস্যায় পড়েছেন, এবং তাই তারা কাউন্সিলরকে ঘিরে ক্ষোভ দেখিয়েছেন। অবশ্য কাউন্সিলরও সেই কথা স্বীকার করে নিয়েছেন যে পানীয় জলের সংকট রয়েছে, এবং দ্রুত এই পানীয় জলের সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন এলাকার বাসীদেরকে। কিন্তু এলাকার বাসিন্দাদের দাবি যে দ্রুত 1-2 দিনের মধ্যে পানীয় জলের সংকট যদি মেটানো না সম্ভব হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলন নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এলাকার মানুষ। কাউন্সিলর ঠিক কি আশ্বাস দিয়েছেন? কুমারপাড়ায় জল পাইনি, এটা ঘটনাটা সত্য। বিষয়টা লক্ষ্য করার সঙ্গে সঙ্গে আমরা কন্ট্রাক্টরকে ডেকেছিলাম, এবং দুটো পাড়ার অধিবাসীদেরকে নিয়ে আমরা বসেছিলাম, বসে আমাদের সমস্যাটা মিটে গেছে, এবং কন্ট্রাক্টর এসেছিল, এসে তিনি দায়িত্ব নিয়েছেন 2-1 দিনের মধ্যেই সমস্যাটা সমাধান করে দেবেন, দুটো পাড়ায় জল স্বচ্ছভাবে পাবে। গতকাল এক ধাক্কায় চাকরি হারিয়েছেন 25,753 জন। এসএসসি 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, যাদের মধ্যে রয়েছে যোগ্যরাও, এবং এই যোগ্যদের ফের পরীক্ষা দিতে হবে। এসএসসি রায়ে পরীক্ষার মুখে যোগ্য ব্যক্তিরাও পরীক্ষায় বসতে পারবেন 2016 অংশগ্রহণকারীরাই। আরো বিস্তারিত জানবো অর্ণব আমার সহকর্মীর কাছ থেকে। অর্ণব, এই যে যোগ্য যারা, তারা তো একবার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে,
তাদের আবারও পরীক্ষায় বসতে হবে? দেখো, রায়ের কপি করার পর আইনজীবীদের বড় অংশ, একটা কার্যত আইনজীবীরা দ্বিধাবিভক্ত, আড়াআড়িভাবে ভেঙে গেছে। সেই অংশ দ্বিধাবিভক্তের মধ্যে রীতিমতো কঠিন আইনজীবী রয়েছেন এবং তারা বলছেন যে আইনে অংশ তারা বোঝেন, তাতে রায়ে বলা হয়েছে যে 2016 সালের এই 4টে নিয়োগ প্রক্রিয়া তার ইন্টার প্রসেস, সেটা কি অবৈধ বলা হয়েছে এবং নানান ভাবে সেটা বাতিল করা হয়েছে এবং নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে। এর অর্থ যোগ্য যারা চাকরি হারিয়েছেন তাদেরকে লিখিত পরীক্ষা দিয়ে 0 থেকে শুরু করতে হবে তাদের পরবর্তী এসএসসিতে চাকরি পাওয়ার যে প্রক্রিয়াটা। এবং এই অংশটার জন্যই একটা আইনজীবীরা বলছেন যে চাকরি যারা হারিয়েছেন, অর্থাৎ গতকাল যাদের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট রায়ের মাধ্যমে, প্রত্যেককে, সেটা বেসরকারি যেটা বেআইনি চাকরি বা সেটা শুধু নয়, যারা যোগ্য 15,000 বা 16,000 বা 17,000 যে সংখ্যাটাই হোক না কেন, সেই সংখ্যক যোগ্য চাকরি হারানোদেরও লিখিত পরীক্ষা, তারপর ইন্টারভিউ, তারপর পার্সোনালিটি টেস্ট, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তবে খুব ছোট্ট একটা জায়গা রয়েছে এই রায়ের, একাংশ আইনজীবী বলছেন যে সেখানে এসএসসি যেহেতু আদালতে দাঁড়িয়ে সওয়াল করেছিল যে তারা যে ওএমআর রয়েছে সেটা মূল্যায়ন করতে সক্ষম, তবে তাদের টাইম দিতে হবে, কিন্তু এসএসসি কতদিনের মধ্যে সেটা করতে পারবে এবং এসএসসি যেহেতু কোনো যোগ্য অযোগ্য কারা তা নির্দিষ্ট করে তালিকা আদালতে দেয়নি এবং এসএসসির ওপর কোনো বিষয়টা ছাড়া হয়েছে, তাই এসএসসির সিদ্ধান্ত এখানে চূড়ান্ত, এসএসসি পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত কথা বলবে। কিন্তু আইনে যে আইনজীবীরা বলছেন, বড় অংশের আইনজীবীরা বলছেন, সঙ্গে থাকো, একবার আইনজীবীরা কি বলছেন শুনবো। পুরো প্রক্রিয়াটা নতুন করে করতে হবে এবং যোগ্যদের ফের পরীক্ষা দিতে হবে, এরকমই জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ওই সময়ে যখন বিজ্ঞাপন হয়েছিল নিয়োগের জন্য, যারা দরখাস্ত করেছিলেন তারাই আবার নতুন করে ওএমআর পরীক্ষার মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় আসবেন। তার মধ্য দিয়েই সঠিক যোগ্যতা এবং অযোগ্যতার নির্ণয় হবে। কে যোগ্য কে অযোগ্য ঠিক করার পদ্ধতি কি? সুপ্রিম কোর্ট ইতিপূর্বে বহু মামলায় রায় দিয়েছে, এইরকম ব্যাপক দুর্নীতি হলে যোগ্যতা অযোগ্যতার কোনো প্রশ্ন নেই, সবটাই বাতিল। পুরো জিনিসটাই আবার প্রথম 0 থেকে শুরু হবে, অ্যাডভার্টাইজমেন্ট হবে এবং অ্যাডভার্টাইজমেন্টের পরিপ্রেক্ষিতে যা যা যেরকম ক্রাইটেরিয়া আছে সবাই যদি অংশগ্রহণ করে তাহলে তারা হবে, তাদের হবে নিউ রিক্রুটমেন্ট যেরকম হয় সবাইকে শুরু করতে হবে। আজকের দিনে এই জাজমেন্ট, আজকের দিনে অ্যাজ অফ টুডে যদি জাজমেন্ট থাকে তাহলে আজকের দিনে সব কিছু শুরু করতে হবে, তারপরে এই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে যা হবে তার ডিউ কোর্স অফ ল উইল ফলো। অর্থাৎ শূন্য থেকেই শুরু করতে হবে আবারও, এরকমই বলছেন আইনজীবীরা। যারা যোগ্য তারাও প্রশ্ন তুলছেন যে কেন পরীক্ষা দিতে হবে আবার। যে বিচারপতি নিজেই ভাগ করে দিয়েছেন কাদেরকে টাকা ফেরত দিতে হবে, তো একটা টিমে যদি 10 জন থাকে 6 জনকে টাকা ফেরত দিতে হয়, এটুকু বোঝা যায় 4 জন কিন্তু যোগ্য ক্যান্ডিডেট। তাহলে একটা ন্যাচারাল জাস্টিস আছে যাতে যোগ্যরা কোনো শাস্তি না পায়, আজকে কিন্তু যোগ্যরা শাস্তি পেয়ে গেল। বলা হচ্ছে যারা যোগ্য তারা পুনরায় প্যানেল হলে তারা চাকরি থাকবে, কিন্তু এখানে অনেকগুলো টেকনিক্যাল বিষয় আছে। ইন্টারভিউ থেকে শুরু করে রেশিও মেনটেন থেকে শুরু করে নন জয়নিং সিট থেকে শুরু করে অনেক কিছু বিষয় আছে। যারা শেষের ফেজ থেকে চাকরি পেয়েছে, যোগ্য হিসেবে চাকরি পেয়েছে, হয়তো দেখা যাবে নন জয়নিং সিটের জন্য সে চাকরিটা পেয়েছিল, আজকে যদি পুনরায় গঠন হয় সে কিন্তু যোগ্য হিসেবে থাকা সত্ত্বেও পুনরায় যদি প্যানেল গঠিত হয় চাকরি নাও থাকতে পারে। পুনরায় প্যানেল কিভাবে গঠন হবে তার নির্দিষ্ট দিক নির্দেশ কিন্তু আমরা কোর্টের রায়ে পাইনি। আমাদের বারবার অনুরোধ, যেখানে যোগ্য অযোগ্য বিচারপতির রায়ে নির্ধারণ করা সম্ভব হচ্ছে সেখানে যোগ্যদের ওপর কেন এই অবিচারটা শুরু হলো। আরো একটা গুরুত্বপূর্ণ খবর জানাই, মুখ্য সচিবকে শেষ সুযোগ হাইকোর্টের, আদালত অবমাননার রুল জারির হুঁশিয়ারি ডিভিশন বেঞ্চের, কিন্তু কেন? আরো ডিটেলে জানাবেন আমার সহকর্মী অর্ণব রয়েছেন। অর্ণব, দেখো, এই যে চতুর্থবার সময় দেওয়া হচ্ছে রাজ্যের মুখ্য সচিবকে এবং আদালত সেটা সরাসরি এজেন্সি সকলের মধ্যে এটা জানিয়ে দিয়েছেন যে সরকারি আধিকারিক যারা নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত তাদের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়ে ট্রায়াল বা বিচার প্রক্রিয়া শুরু করতে পারছেন না রাজ্য সরকার অনুমোদন না দেওয়ার প্রশ্নে। আইন হচ্ছে সরকারি আধিকারিকের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিতে এলে সেক্ষেত্রে সরকারের একটা অনুমোদন নিতে হয়, কিন্তু সেই অনুমোদনের আবেদন করার পরেও এক্ষেত্রে কোনো সুযোগ পাচ্ছে না সিবিআই চার্জশিট দেওয়ার, কারণ রাজ্য সরকার কোনো অনুমোদন না দেওয়ার কারণে। এবং
তিনবার বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ এই বিষয়ে রাজ্যের মুখ্য সচিবের অবস্থানটা কি, অর্থাৎ সরকারি আধিকারিক যারা দুর্নীতিতে অভিযুক্ত নিয়োগ দুর্নীতি মামলায় কেন তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার প্রশ্নে অনুমোদন দেওয়া যাচ্ছে না, সেই প্রশ্নে অবস্থান জানাচ্ছে না। তাতেই আদালত অবমাননার রুল জারি করার হুঁশিয়ারি দিয়েছেন এদিন বিচারপতিরা। পাশাপাশি 2রা মের মধ্যে এই মুখ্য সচিবের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তার মধ্যেই তাকে অবস্থান জানাতে হবে। যদি তিনি অবস্থান না জানান তাহলে মুখ্য সচিবের বিরুদ্ধে রুল জারির পাশাপাশি প্রয়োজনে কলকাতা হাইকোর্টে এই আধিকারিকদের বিরুদ্ধে যাতে চার্জশিট দিতে পারে তার জন্য প্রয়োজনীয় নির্দেশিকা জারি করে দেবে, এমনটা হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি বাগচি। একদমই অর্ণব, এবং শুধু তো তাই নয়, পিএসসি প্রশ্ন ফাঁস মামলাতেও তো সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন আজ জাস্টিস মান্থা। অর্ণব, এই বিষয়টা একটু বলো না। দেখো, 16 এবং 17 মার্চ আমাদের রাজ্যে প্রায় কয়েক লক্ষ পরীক্ষার্থী ফুডের অর্থাৎ খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে প্রায় 500টার কাছাকাছি শূন্যপদ ছিল, সেই পরীক্ষা হয়। এবং সেই পরীক্ষা হওয়ার বেশ কিছুটা সময় আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে গ্রুপ, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম, এই ধরনের যে সোশ্যাল মিডিয়া গ্রুপ, সেখানেতে প্রশ্নমালা এবং তার সপক্ষে উত্তরপত্র সেগুলো ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ হয়। এবং রাজ্য জুড়ে আজকে আদালতের মামলা হওয়া পর্যন্ত 60টা এফআইআর বা প্রাথমিক অভিযোগ পত্র জমা পড়েছে বলেও জানানো হয়। বিচারপতি রাজাশেখর মান্থা এই খাদ্য দপ্তরের নিয়োগের প্রক্রিয়ায় প্রশ্ন ফাঁসের যে অভিযোগ, রাজ্য জুড়ে 60টা এফআইআর কে একযোগে তদন্ত করার জন্য রাজ্যের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল সিআইডি এই নির্দেশ দিয়েছেন। 22 মের মধ্যে তদন্তের অগ্রগতি রিপোর্ট তলব করেছিলেন এবং বিচারপতি রাজাশেখর মান্থা অন্তর্বর্তী স্থগিতাদেশ চাপিয়েছেন এই খাদ্য দপ্তরের পদে নিয়োগের যে প্রক্রিয়া তার পরবর্তী অংশে যাতে না এগোয়, অর্থাৎ পরবর্তী যেটা ফল প্রকাশ হতে পারে, নিয়োগ প্রক্রিয়া হতে পারে, তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে আদালত। ধন্যবাদ অর্ণব। 16 তারিখ এবং 17 তারিখ মার্চ মাসের পরীক্ষার 1 ঘন্টা আগে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে এক হাতে টাকা দিন এক হাতে চাকরি নিন, হোয়াটসঅ্যাপ গ্রুপের নামটাই হচ্ছে সেই গ্রুপে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। ফলে অভিযোগ দায়ের হয়, সেই অভিযোগের ভিত্তিতেই মামলা করা হয় যে তদন্ত করতে হবে নিরপেক্ষ এবং এই পরীক্ষা বাতিল করতে হবে। পিএসসিতে এই ধরনের ঘটনা এটা নতুন নয়, এর আগেও আমরা দেখেছি যে পিএসসিতে শূন্য খালি খাতা জমা দিয়ে তারা চাকরি পাচ্ছে। নির্দেশ দিয়েছে এই পরীক্ষা সমস্ত প্রক্রিয়া আপাতত স্থগিত থাকবে, সিআইডির কাছে সমস্ত এফআইআর গুলোকে ট্রান্সফার করতে হবে, ডিআইজি সিআইডি এটা তদন্ত করে হাইকোর্টের কাছে রিপোর্ট ফাইল করবে। ফলে আপাতত সকল পরীক্ষা হয়েছিল যে তা আপাতত স্থগিত থাকবে। এবার আপনাদের দেখাচ্ছি কুশমন্ডির ছবি। এখানে আজ দেবের সভা করার কথা ছিল এবং দেবকে দেখতে না পেয়ে কি বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল দেখুন। আপনাদের এই হচ্ছে, দয়া করে এটা করবেন না প্লিজ, দয়া করে আমাদের সভাটা পরিচালনা করতেছেন, প্লিজ একটু সহযোগিতা করুন। আপনারা একটু শান্ত হন। কি কাজ করেছেন এই 5 বছরের মানুষের জন্য, তিনি আমাদের একটু সহযোগিতা করুন, আমাদেরকে সভাটাকে পরিচালনা করতে দিন, প্লিজ প্লিজ আপনারা একটু শান্ত হন। আমরা দেবদার কথা শুনবো, তার আগে আমি বলতে চাই আমাদের যে সাংসদ, যিনি সাংসদ আছেন আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিক কুশমন্ডির জনসভার ছবি দেখাচ্ছি আপনাদের। দেবকে দেখতে না পেয়ে সেখানে রীতিমতো বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি হয়, চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। কি কাজ করেছেন এই 5 বছরের মানুষের জন্য, তিনি আমাদের একটু সহযোগিতা করুন, আমাদেরকে সভাটাকে পরিচালনা করতে দিন, প্লিজ প্লিজ আপনারা একটু শান্ত হন। আমরা দেবদার কথা শুনবো, তার আগে আমি বলতে চাই তারকা প্রার্থীকে একটু সামনে থেকে দেখার আশায় এসেছিলেন অনেকেই, কিন্তু সেটা দেখতে না পেয়ে এরকম পরিস্থিতি। ঠিক কি হয়েছিল জানবো। আপনাদের এই হচ্ছে, দয়া করে এটা করবেন না প্লিজ, দয়া করে আমাদের সভাটা পরিচালনা করতে দিন, প্লিজ একটু সহযোগিতা করুন। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি কুশমন্ডির সেই সভার ছবি। এই 5 বছরের মানুষের জন্য, তিনি আমাদের একটু সহযোগিতা করুন, আমাদেরকে সভাটাকে পরিচালনা করতে দিন, প্লিজ প্লিজ আপনারা একটু শান্ত হন। ভোটবঙ্গে আজ দিলীপ ঘোষ কি বলেছেন এবার শোনাবো আপনাদের। রামের ঘরে বামের ভোট, তৃণমূলকে উৎখাতে বামেদের ডাক দিয়েছেন দিলীপ ঘোষ। তৃণমূলকে উৎখাতে বামেদের বার্তা, বিজেপি প্রার্থীর ঝান্ডার রং পরে দেখবেন,
একসাথে মিলে ভোট দিন, তৃণমূলকে উৎখাত করার জন্য বিজেপিকে ভোট দিন। বামেদের বার্তা আজ দিলীপ ঘোষের, শুনুন। জন্য আজকে টিএমসি এখানে রাজত্ব করছে। ওই ডাকাতগুলোকে আমি দোষ দিই, আপনারা হাত ধরে বসিয়েছেন, আপনাদের দায়িত্ব আছে এদেরকে তাড়াবার। তাই আমি বলছি রং করে দেখবো, আগে এই ডাকাতগুলোকে সরাতে হবে। আসুন মোদির হাত শক্ত করুন। তা আমি আবেদন করব আমার কংগ্রেস আর সিপিএম এর বন্ধুদের কাছে, যারা ভোটার তাদের বলবো আপনারা মোদির সঙ্গে থাকুন, মোদির হাত শক্ত করুন। এদিকে দমদমের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী তিনি এই নিয়ে বিজেপি তৃণমূলকে কটাক্ষ করেছেন, শুনুন। যে দিলীপ ঘোষরা বলছিল যে লাল ঝান্ডার অস্তিত্ব রাখা হবে না, হঠাৎ তাদের লাল ঝান্ডার প্রতি এই আহ্বান, এটা না করে বরঞ্চ পারলে বিজেপি কর্মীদের কাছে আহ্বান করুক যে তারা সবাই বিজেপিকে কি ভোট দিচ্ছে। ও পারলে এই আহ্বানটা দিক যে তৃণমূলের ছাটমালদের নিয়ে বিজেপি তৈরি করেছে কেন। তৃণমূলের লোকেরাই তো বিজেপির নেতা, বিজেপির লোকেরাই তো তৃণমূলের নেতা। এ তো মিলমিশ হয়ে আছে, কে তৃণমূল কে বিজেপি ভাগ করা যাচ্ছে না। তৃণমূলও ভয়ে আত্মনাদ করছে, দিলীপ ঘোষও ভয়ে আত্মনাদ করে এখন আহ্বান জানাতে শুরু করেছে। সংখ্যালঘু ভোট ভাগের চেষ্টা, তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই বিজেপি আজকে সিপিএম আর কংগ্রেসের হাত ধরেছে কেন? ওরা চায় সংখ্যালঘু ভোটটা কংগ্রেস আর সিপিএম নিয়ে নিক, যাতে তৃণমূল জিততে না পারে। আর তৃণমূল ছাড়া ওরা কাউকে ভয় পায় না। আর বাংলায় জেনে রাখবেন, আমাদের সাথে সিপিএম এর কোনো সম্পর্ক নেই। 34 বছরের অত্যাচার আমরা দেখেছি। আর কংগ্রেস বাংলায় যেভাবে আমাদের রোজ গালি দেয়, বিজেপির বন্ধু হয়ে বাংলায় কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, যদি বলেন দিল্লিতে আপনারা জিতে কি করবেন, ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আমরাই নিয়ে আসবো, জেনে রাখবেন। কিন্তু বাংলায় লড়াইটা তৃণমূল কংগ্রেসের। বাংলায় তৃণমূল কংগ্রেস যত বেশি সিট পাবে, তত বেশি বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াইটা জোরদার হবে।